সাহেব, এই রাস্তায় যাবেন না সাহেব। কিন্তু কেন? এটা তো শর্টকাট। শর্টকাট হলেও জায়গা ভালো না সাহেব। কাহাবত আছে, খুনি আত্মারা এখানে জঙ্গলে ঘুরে বেড়ায়। খুনি আত্মা? যত সব গাঁজা খুঁড়ি গল্প। আরে বাবা, তোমার যেতে না হয় যেও না, আমরা এ পথ দিয়েই যাব। না সাহেব, ऐसी बात नहीं সাহেব, যাবেন না সাহেব। আমাদের এবারের নিবেদন পাহাড়ি। মূল কাহিনী দেবাশিস বন্দ্যোপাধ্যায়, কথক দেবব্রত ব্যানার্জি, রাহুল সৌমিক মৈত্র, নাট্যরূপ ও পরিচালনা সৌভিক সাহা। শুরু হচ্ছে পাহাড়ি। কুয়াশা ঢাকা সকাল, বাতাসে একটা গা ছমছমে ঠান্ডা। কয়েকজন অভিযাত্রী দুর্গম পাহাড়ি পথে ট্রেকিং করছিল। পথের একদিকে খাড়া পাথুরে ঢাল, অন্যদিকে গভীর খাদ। যে অল্প কজন স্থানীয় লোক একান্ত দরকারে চড়াই উতরাই বেয়ে এদিকে আসে, তারা এই দলটাকে এদিকে আসতে বারণ করেছিল। ট্রেকাররা আমল দেয়নি। যেতে যেতে দলনেতা অভিজিৎ সবাইকে সতর্ক করে দিয়ে বলছিলেন, কেউ আলাদা হবে না। এখানে পাহাড়ি জঙ্গলে একবার পথ হারালে কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আরে এটা কি? একটা ভেড়া মরে গেছে, কিন্তু গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই তো। বুড়ো হয়ে মরে গেছে বোধহয়। তা তুমি আবার ভেড়ার বয়স মাপতে শিখলে কবে? দলের পেছনের দিকে ছিল অরুণ। হঠাৎ দূরে কিছু একটা দেখতে পেয়ে ক্রমশ সে আরও পিছিয়ে পড়তে লাগল। কুয়াশার ফাঁকে কিছু একটা তার চোখ টানছিল। ওটা কি? ওদিকে ওদিকে যেও না অরুণ, আমাদের সঙ্গে এসো। অরুণ সাড়া দিল না। দ্রুত সেই অদ্ভুত জিনিসটার দিকে এগিয়ে গেল। বাঁকের মোড় ঘুরে তার ছিপছিপে দেহটা অন্য সবার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। শুনতে পাচ্ছিস? কোথায় গেলি? কিন্তু অরুণের কোনো চিহ্ন পাওয়া গেল না। পাওয়া গেল তার ফেলে যাওয়া একটা রুমাল, আর বাতাসে কিসের যেন অজানা আতঙ্কের ছোঁয়া। ট্রেনের কামরায় যেন এক আনন্দের বন্যা। হাসি ঠাট্টা আর উত্তেজিত কথাবার্তায় গমগম করছে পরিবেশ। জানালার পাশের সিটটা দখল করেই সম্যক বলল, আমার তো মনে হয় এবার এই ট্রেকিং এর পুরো প্ল্যানটা আর ইতিহাস তৈরি করবে। ইয়ক সামের ট্রেইল নিয়ে এতদিন যা শুনেছি তার সবটাই এবার সত্যি দেখতে পাবো। কিন্তু ইতিহাস যদি তোমার হাঁটুর কারণে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি হবে? গতবারের চন্দ্রশিলা ট্রেক মনে আছে তো? রাহুল বলল, দাঁড়া অর্জুন, এবার প্ল্যানটা ঠিক করে করি। কোথায় কোথায় রেস্ট নিতে থামবো সেটাকে আগে ঠিক করে নিতে হবে। কামরার এক কোণে বসে সাভেরি চুপচাপ সবার কথাবার্তা শুনছিল। তার চোখ জানালার বাইরে। পাহাড়ের ছায়ামাখা রূপ যেন তার মনের গভীরে কোথাও স্পর্শ করছে। শর্মী হেসে উঠল। সাভেরি, এত চুপচাপ কেন? ভয় পাচ্ছিস নাকি? না না, ঠিক ভয় না, আসলে নতুন জায়গা তো, অভ্যস্ত হতে একটু সময় লাগে। শর্মী সাভেরির দিকে স্নেহ ভরে তাকিয়ে বলল, চাপ নিস না, সম্মুখ আর অর্জটা একটু ছেলে মানুষ। আর রাহুল তো আমাদের গুরুমশাই, কিরকম ভারিক্কি দেখছিস না? ওর উপর আমরা সবাই ভরসা করি। তাই নাকি? এই ত্রিমূর্তি ছাড়াও আমি তো আছি নাকি? রাহুল মজা করে বলে, সাভেরি যদি সম্মুখের ঠেলাঠেলি আর অর্জের ছেলে মানুষই সামলে নিতে পারে তাহলে কোনো চিন্তা নেই। সাভেরি একটু লাজুক হেসে
জানালার বাইরে চোখ রাখল। পরদিন ভোরে ইয়কসামের হোটেল থেকে প্রস্তুতি নিয়ে ওরা যাত্রা শুরু করল। গন্তব্য জেরিং টপ। ভোরের নরম রোদ গায়ে মেখে পাহাড়ের আঁকা বাঁকা পথে ধীরে ধীরে এগিয়ে চলল সবাই। চারপাশের দৃশ্য যেন স্বর্গের মতো। সবুজ পাহাড়ের কোলে রডোডেন্ড্রনের গুচ্ছ আর ছোট ছোট ঝর্ণার আওয়াজ। প্রকৃতির সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ। আজ সাভেরির মুখে অন্যরকম আলো। খুশিতে তার চোখ মুখ ঝলমল করছে। রাহুল খেয়াল করল সেটা। হ্যাপি জার্নি সাভেরি। সেম টু ইউ। কিন্তু শুধু আমাকেই হ্যাপি জার্নি? তুমি হাঁটবে না? হাঁটব, তবে তোমাকে আজ খুশি দেখাচ্ছে। গতকালের চিন্তাটা আর নেই বোধ হয়। সাভেরি কিছু বলল না, শুধু হাসল। রাহুল বুঝল প্রশ্ন করলে হয়তো সাভেরি আরাম বোধ করবে না, তাই বিষয়টা আর বাড়াল না। ওদের দলটা মাঝপথে যে জায়গায় থামল তার নাম বাকিং। কয়েক ঘন্টা বিশ্রাম নিয়ে আবার যাত্রা শুরু। দুপুর 2:30 নাগাদ এসে পৌঁছল সোকায়। ছবির মতো সুন্দর একটা গ্রাম। একটা পুরনো ব্রিটিশ বন বাংলো আছে। বাংলোর একটা দিক ভেঙে পড়েছে। বাকি যে অংশটা অক্ষত সেখানেই অভিযাত্রীদের বিশ্রাম নেওয়ার জায়গা। আশেপাশে গুটিকয় লেপচা পরিবারের বাস। অভিযাত্রীদের থাকার সব বন্দোবস্ত তারাই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছে। রাতটা সেখানেই কাটাবে বলে সবাই ঠিক করল। সারাদিনের হাঁটাহাঁটির পর ক্লান্তি সবার চেহারায় স্পষ্ট। শর্মী পায়ে ব্যথা কমানোর স্প্রে করতে শুরু করল। ক্লান্তিতে কেউই প্রায় দাঁড়িয়ে থাকতে পারছিল না। তার মধ্যেও সাভেরি বলে উঠল, কি সুন্দর একটা হাওয়া বইছে না? কেমন একটা হিমেল হাওয়া। আমি আমি বরং চারপাশটা একটু ঘুরে আসি। এই, আজ এত বীরত্ব দেখাতে যাস না, কাল কিন্তু কাত হয়ে পড়বি। সাভেরি বিশেষ গায়ে মাখল বলে মনে হল না। বন বাংলো থেকে বেরিয়ে এসে হাত দুটো ডানার মতো হাওয়ায় মেলে ধরল, যেন উড়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। রাহুল ওকে ঘরের ভেতর থেকে দেখছিল মুগ্ধ হয়ে। ওর সঙ্গ পাওয়ার লোভে ক্লান্তি ঝেড়ে ফেলে বাইরে বেরিয়ে এলো। বড্ড শিরশিরে একটা হাওয়া। জ্যাকেটের চেনটা গলা পর্যন্ত টেনে নিল রাহুল। সামনের ওই রাস্তাটা কোথায় গেছে? কোনটা? ওই ওই ঝরা ফুলের রাস্তাটা। একদম ডেস্কটপ ওয়ালপেপারের মতো দেখতে। কি দারুণ না? হ্যাঁ, দেখতে তো দারুণ, তবে আমি ঠিক জানি না, বুঝলে। আসলে ওটা আমাদের ট্রেকিং রুট নয়। রুট না হোক, অচেনা পথে যেতে আপত্তি আছে নাকি রাহুল বাবুর? আপত্তি না, তেমন সঙ্গী পেলে আপত্তি নেই। কিছুক্ষণ নিরুদ্দেশ যেতে মন্দ লাগবে না, তবে সঙ্গী কিন্তু মনের মতো হওয়া চাই। সাভেরি একটু গভীর চোখে তাকালো রাহুলের দিকে। তারপর কোনো কথা না বলে পা বাড়ালো অজানা রাস্তাটার দিকে। রাহুলও এগোলো পাশাপাশি। শীত পোশাক মোড়া অবস্থাতেও ভেতরে একটা শিরশিরে অনুভূতি টের পাচ্ছিল সে। নির্জন উপত্যকায় সাভেরি একেবারে অন্য রকম হয়ে ধরা দিয়েছে। চারপাশে গোছা গোছা অজানা ফুল, কাছেই একটা পাহাড়ি নদী। রাহুলের মনে হল সাভেরি আসলে সবার কাছে নিজেকে প্রকাশ করে না, নকল গাম্ভীর্য দিয়ে আড়াল করে রাখে নিজেকে। আজ যেন রাহুলের কাছেই সে নিজেকে মেলে ধরেছে। ওদিকে বেশ কিছুক্ষণ সাভেরিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে দিল শর্মী। এই, তোরা কেউ সাভেরিকে দেখেছিস? আমি তো এখানে আসার পর থেকে দেখতেই পাইনি। আমি দেখেছি বেশ কিছুক্ষণ আগে। কোথায়? কতক্ষণ আগে?
বেশ অনেকক্ষণ, বাংলোর বাইরে। বাই দ্য ওয়ে, আমাদের রাহুলকেও তো দেখছি না অনেকক্ষণ। যাব বাবা। আরে চাপ নিও না, আমার মনে হয় দুজনে একসঙ্গে কোথাও গেছে। আজ সাবেরির যা এনার্জি দেখছি। আমার কিন্তু চিন্তা হচ্ছে রে, এই প্রথম আমরা এখানে এলাম, মেয়েটা আবার বাড়িতে মিথ্যে বলে এসেছে। শুধু আমার কথাতেই ভরসা করে কাকিমা ওকে ছেড়েছেন। কি মুশকিল না, ফোনে নেটওয়ার্কও নেই যে ওকে ফোন করব। মিথ্যে বলে এসেছে? হ্যাঁ, আসলে আসলে সাভেরির বাবা নেই তো, তাই ওর মা একটু বেশি আগলে রাখেন আর কি। ও, ট্রেকিং বললে তো আসতেই দিতেন না, কলেজ এক্সকারশনের কথা বলে তবে এসেছে। কাকিমা আমাকে আলাদা করে ডেকে জিজ্ঞেসও করেছিলেন, আর আমিও তাই বলেছি। আচ্ছা, বেরোনোর আগে মেয়েটা তো একবার আমায় বলে যেতে পারতো, বল, তাহলে এত চিন্তা করতে হতো না। অদ্ভুত একেবারে। অত ভেবো না তো। আরে আমাদের হিরো তো সঙ্গে আছে, রাহুল, সে ঠিক সামলে নেবে। সাভেরি আর রাহুল ওদিকে অজানা পথে বেশ খানিকটা এগিয়ে গিয়েছে। আমার বাবা পাহাড় নিয়ে পাগল হয়ে থাকতেন জানো। তাই? জানো, ইন্ডিয়ার নেপালের এমন কোনো রুট নেই যেখানে বাবা ট্রেকিং করেনি। তাহলে তো পাহাড়ের আকর্ষণ তোমার রক্তে আছে। তা বলতে পারো। ওই পাহাড়ের নেশাতেই তো বাবা হারিয়ে গেল। মানে? ওই একবার ট্রেকিং করতে গিয়ে আর ফিরে আসেনি, তাই মা এত ভয় পায়। কিন্তু ওই যে রক্তে আছে, তাই মিথ্যে বলে পালিয়ে এলাম। সাভেরির মুখের দিকে তাকিয়ে থমথমে হয়ে গেল রাহুল। নিজেকে কেমন যেন দোষী মনে হলো। বাবার কথা উঠতেই কেমন যেন বিষণ্ণ হয়ে গেল মেয়েটা। সাবেরি, আই এম রিয়েলি সরি, মানে আমি না ঠিক বুঝতে পারিনি। আরে না না, ঠিক আছে, ইটস ওকে। সাভেরি একটা গাছের তলায় দাঁড়িয়ে পড়ল। রডোডেনড্রন গাছ। গাছের পেছন দিকে একটা ছোট্ট কাঠের বাড়ি। এমন নির্জনে কে একলা বসবাসের ব্যবস্থা করে রেখেছে কে জানে। সাবেরি, আমার মনে হয় আমাদের ফেরা দরকার, না হলে ক্যাম্পে সবাই চিন্তা করবে। কিন্তু ফিরবো কি করে? ফেরার তো পথ নেই। পথ? রাহুল চমকে উঠে পেছন ফিরে তাকালো। পাহাড়ের কুয়াশা ফুলে ফেপে উঠে চারপাশ গিলে নিতে আসছে। পাহাড়, খাদ, রাস্তা সব মিলেমিশে একাকার। এই সাবেরি, হঠাৎ এত কুয়াশা, কি কি ব্যাপার বলো তো? কুয়াশা নয়, মেঘের দল। মেঘের দল গোটা পাহাড়টা ঢেকে ফেলেছে। এখন কোথাও যাওয়া যাবে না। ওই যে ওই কাঠের বাড়িটায় শেল্টার নিতে হবে। এসো এসো, আরে তাড়াতাড়ি এসো, বৃষ্টি নামলে ভিজে যাবো তো। এবার কিন্তু সত্যিই দুশ্চিন্তা হচ্ছে, কেমন মেঘ করে অন্ধকার হয়ে আসছে সব। ম্যাডাম, আপনাদের খাবার। এসো এসো, রাখো ওখানে। কিন্তু রাহুল সাহেব আর সাবেরি ম্যাডাম তো এখনো এলেন না। আমরাও তো সেই কথাই ভাবছি বাহাদুর। কোথায় গেলেন ওরা? ওই ডান দিকের রাস্তাটার সামনে, ওখানেই শেষবার দেখেছিলাম। কি বলছেন সাহেব? ওই রাস্তাটা? সর্বনাশ! কি হলো বাহাদুর, এরম করছো কেন? সর্বনাশ! আরে জিয়াংশি! কি হলো? জিয়াংশি! জিয়াংশি! বলতে বলতে ভয়ে বাহাদুরের চোখ যেন ঠিকরে বেরিয়ে আসবে বলে মনে হতে লাগলো। শর্মিয়ার সম্মুখ খাবার টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে বাহাদুরের কাছে গিয়ে দাঁড়ালো। কি কি হয়েছে বলো তো বাহাদুর, এসব কি বলছো তুমি? ওই রাস্তা, হারিয়ে যাওয়ার রাস্তা ম্যাডাম। মানে? ওদিকে কেউ যায় না। জিয়াংশি! জিয়াংশি! কি বলছো? সর্বনাশ হয়ে গেছে ম্যাডাম, সর্বনাশ, সর্বনাশ! বলতে বলতে
বাহাদুর ছুটে ঘর থেকে বেরিয়ে গেল। পাহাড়ে তখন অকাল সন্ধে নেমেছে। চারপাশে বাতাসের শব্দ আর পাতা মচমচ করার আওয়াজ। বাংলোর ভেতর মৃদু আলোর একটা ল্যাম্প, দেওয়ালে পুরনো আর ধুলো পড়া ছবি। টেবিলের পাশে বসে আছে সাভেরি আর রাহুল। সাভেরি, আমার কিন্তু ঠিক লাগছে না। মানে এমন নির্জন জায়গায় এরকম একটা বাড়ি কেন? আর কোনো টুরিস্টও তো এদিকে আসে বলে আমার মনে হয় না। আর আর ওই মেঘটা, সাভেরি, ওই মেঘটা কিন্তু স্বাভাবিক নয়। দোষ, তুমি বড্ড বেশি চিন্তা করো রাহুল। আরে বাবা, আমরা এমনও কিছু দূরে চলে আসিনি। আরে ফিরতেও অসুবিধে হবে না। বসো বসো, আর এখন মেঘ কাটতেও অনেক দেরি আছে। আরে তুমি বসে পড়ছো? বসো তো। কি দেখছো দরজা ফাঁক করে? হ্যাঁ, না ওই বুড়িটা। বসো না। বসছি বসছি। ওই বুড়িটা গেল কোথায়? মানে যে দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে এলো, সে কোথায়? আমার তো মনে হলো ওই চাটা আনতে গেছেন বোধহয়। চা আনতে? ও আচ্ছা। রাহুল দরজা থেকে ফিরে সাভেরির পাশে এসে বসল। ওর হঠাৎ খুব ইচ্ছে হলো সাভেরির হাতটা ছুঁয়ে দেখতে। সাভেরি সেটুকু মেনে নেয় নাকি হাত সরিয়ে নেয়, ইচ্ছে করে জানতে। বাবা আমার সবটা জুড়ে ছিল। হি ওয়াজ মাই ফ্রেন্ড, মেন্টর, গাইড, সব সব কিছু। আচ্ছা, ডোন্ট মাইন্ড সাভেরি, কোথায় ট্রেকিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিলেন উনি? এখানেই। হ্যাঁ? এই জংরি টেক থেকে ফেরার সময়, কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের মধ্যে। এখানে? কিন্তু এটা তো এমন কিছু দুর্গম রুট নয়। অত শত জানি না, শুনেছি এই সোকার আশেপাশেই কোথাও। ও, তো সঙ্গে যারা ছিল তারা কিছু বলতে পারেনি? বলেছিল। কি বলেছিল? বাবা কিছু একটা দেখে নাকি রুট ছেড়ে অন্য পথে চলে গিয়েছিল। অন্য পথে? তারপর আর ফেরেনি। শুধু একটা রুমাল পাওয়া গিয়েছিল। সাভেরির কথা শেষ হওয়ার আগেই দরজার বাইরে একটা শব্দ শোনা গেল, যেন কিছু একটা দৌড়ে বা উড়ে এসে ঝুপ করে থামল। তারপরেই কাঠের দরজা বিকট শব্দ করে খুলে গেল। এক বৃদ্ধা লেপচা মহিলা এসে ঢুকলেন। লেট হয়ে গেল, সরি বেটা, আসলে ঘরে চা ছিল না তো, তাই নিয়ে আসতে হলো। পথে এত কুয়াশা আর মেঘ, দেরি হয়ে গেল। আহা, আপনি আবার শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? বৃদ্ধা রাহুলের কথায় আমল দিলেন না। সাভেরির দিকে তাকিয়ে বললেন, 2 कप चाय ले आने में दिक्कत होगी, हाथ कांपे আমার, थोड़ा हेल्प करोगी बेटी? সাভেরি সানন্দে বৃদ্ধার সঙ্গে পাশের ঘরে চলে গেল। आओ। একটু বাদেই ফিরে এলো 2টো চায়ের কাপ হাতে নিয়ে। রাহুল একটা কাপ হাতে নিয়ে দেখল লিকার চা। এই চাটা তোমাদের ভয় ভাঙাতে সাহায্য করবে। তোমরা নতুন তো, নতুনদের কাছে এই জায়গাটা একটু অদ্ভুত লাগতে পারে, বাট ইউ ক্যান স্টে হিয়ার। আসলে আমরা আরে কিছু বলতে হবে না,
তোমরা তো আর প্রথম নও, অনেকে পথ হারিয়ে এখানে এসে পড়ে। কেউ কেউ বেশি দিন থাকে, কেউ একটু তাড়াতাড়ি চলে যায়। বৃদ্ধার কথায় রাহুলের শরীরে শিহরণ জাগে, কিন্তু সাভেরি নিশ্চিন্তে চায়ে চুমুক দেয়। চাটা দারুণ হয়েছে কিন্তু। অসাধারণ। ধীরে ধীরে খাও বেটা, কিছু জলদি না আছে। আমি একটু বাহার যাচ্ছি, কিছু কিছু দরকার হলে আমি ঠিক এসে পড়ব। তোমরা তোমরা রেস্ট করো। हाँ हाँ रेस्ट करो, ठीक है ना? বৃদ্ধা চলে গেলেন। ঘরের পরিবেশ যেন কেমন থমথমে। বাইরে বাতাসের শোঁ শোঁ শব্দ কানে আসে। এই সাবেরি, মহিলাটা একটু অদ্ভুত না? মানে আমাদের কথা কিছু না শুনেই আমরা কেন এসেছি, কিভাবে এসেছি, সব কিছু বুঝে গেল। আর চাটা কেমন একটা। তোমার এত সন্দেহ কেন রাহুল? আরে সন্দেহ না। আরে বাবা, উনি একা মানুষ, আর আর একটু দয়ালু হলেই সন্দেহ করতে হবে? যত সব। এই শোনো, হ্যাঁ? এই অন্যরকম সময়টা ভালো লাগছে না তোমার? রাহুলের হঠাৎ চোখে পড়ে সাভেরির ঠোঁটের রং। ঘরের ম্লান আলোয় সেগুলো অস্বাভাবিক লাল দেখাচ্ছে। চোখের দিকে তাকালে কেমন যেন ঘোর লাগে। সাবেরি, তোমার ঠোঁটটা। অ্যাট লাস্ট আমার লিপস্টিক। দেরি হলো, তবে খেয়াল ঠিক করলে। না মানে সাভেরি রাহুলের কাছে ঘেঁষে আসে। তার কণ্ঠে মজার ছলে একটা অদ্ভুত আকর্ষণ খেলা করে। কি দেখছো? কি দেখছো এতক্ষণ ধরে তাকে? কিছু বলবে? এখনই বলো, বলে ফেলো। আমি জানি না সাবেরি, মানে আমি। বলো বলো। সাবেরি, আমার না তোমাকে ভালো লাগে, মানে মানে সেই প্রথম দিন থেকে। কিন্তু এখানে এসে মানে মানে আমার আমার মাথা কাজ করছে না সাবেরি। আমার মনে হচ্ছে আমি প্রেমে পড়েছি। বলতে বলতে সাভেরির হাত চেপে ধরে রাহুল। তার মনে হয় যেন একটা স্বপ্নের মধ্যে তলিয়ে যাচ্ছে সে আর সাভেরি যেন অন্য কোনো জগতে ভেসে চলেছে। টেবিল, চারপাশের দেওয়াল, দেওয়ালের ছবি, এই ঘরের পুরো দৃশ্যটা টলমল করতে থাকে তার চোখের সামনে। সাভেরি আরও কাছে এগিয়ে আসে। তার রক্তের মতো লাল ঠোঁট এসে লাগে রাহুলের ঠোঁটে, কিন্তু থামে না। সাভেরির ঠোঁট চলে যায় রাহুলের কানের লতিতে। সেখানে একটা ছোট্ট কামড় দিয়ে আদুরে বেড়ালের মতো নাক ঘষতে থাকে সাভেরি। রাহুলের চেতনা হারাচ্ছে ক্রমশ। গভীর আধারে তলিয়ে যাচ্ছে সে। আধো ঘুম আধো জেগে থাকার মধ্যে সে দেখতে পেল ওই বৃদ্ধা ফিরে এসেছেন। হঠাৎ
হাড়ের কাছটা চিনচিন করতে থাকে রাহুলের। সাবেরি, সাবেরি, এই জায়গাটা কেমন একটা, এখানটা দেখো না একবার। সাবেরি, আমাদের দুনিয়াতে তোমাকে स्वागत माँ। तुम्हारे पिताजी कितने दिनों से इंतजार कर रहे थे। जाओ बेटी, जाओ उनसे मिलो, जाओ। এরপর আর কিছুই রাহুলের মনে রইল না। এবার ওদের খুঁজতে যেতেই হবে। কতক্ষণ হয়ে গেল বলতো? না, এই মেঘের মধ্যে আমাদের বাইরে যাওয়া মানে জীবনের ঝুঁকি নেওয়া। বাহাদুরকে ডাকতে হবে, ও কিছু একটা জানে। এমন সময় দরজায় টোকা পড়ল। দরজা খুলে যেন আঁতকে ওঠে শর্মী। কি? কেউ কোথাও নেই, শুধু একটা রক্তমাখা কাপড়ের টুকরো আর একটা কাঠের মূর্তি। মূর্তির ওপর অজানা অক্ষরে কিছু লেখা রয়েছে। এ তো সাভেরি স্কার্ফ। হে ভগবান! রাহুল কতক্ষণ ঘুমিয়েছিল সে জানে না। ঘুম যখন ভাঙল তখন দেখল চেয়ারে আধশোয়া হয়ে সে পড়ে আছে। ঘরটা ঘুটঘুটে অন্ধকার। ল্যাম্পের আলো কখন নিভে গেছে। চারপাশ নিস্তব্ধ। সাবেরি, 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 তুমি কোথায়? সাবেরি। রাহুল উঠে দাঁড়ায়। টলতে টলতে সমস্ত ঘর খোঁজে। সব আসবাবপত্র একেবারে লণ্ডভণ্ড হয়ে আছে, কেউ কোথাও নেই। পেছনের দরজা দিয়ে ঠিকরে বেরোচ্ছে আলো। রাহুল এগিয়ে যায়। পেছনে হঠাৎ পায়ের শব্দ। সে দ্রুত পেছনে ঘোরে, কিন্তু কিছুই দেখতে পায় না। একটা কণ্ঠ তার কানে ফিসফিস করে, তুমি পালাতে পারবে না। সাবেরি, समझा? সাবেরি, 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 না। সাবেরি, সাবেরি। ফাঁকা ঘরে রাহুলের নিজের গলার আওয়াজ প্রতিধ্বনি হয়ে ফিরে আসতে থাকে। সাবেরি, সাবেরি, তুমি কোথায়? সাবেরি, আমি কিছু বুঝতে পারছি না। সাবেরি। উত্তর আসে না। সাভেরির নাম ধরে ডাকতে ডাকতে ফাঁকা ঘরে এলোমেলো ঘুরে বেড়ায় রাহুল। জানতাম, তখনই জানতাম আমি কিছু একটা গোলমাল আছে। বুড়িটা অত মেঘের মধ্যে দিয়ে যাতায়াত করছিল কিভাবে আমি জানতাম। আমি সাবেরি। হঠাৎ রাহুলের চোখ পড়ে টেবিলের ওপর পড়ে থাকা চায়ের কাপের তলানিতে। লিকার চায়ের রং এমন হয় নাকি? এটা তো একদম ঘন রক্তের মতো লাল। এটা কি? সাবেরি, সাবেরি, এটা কি? সাবেরি। রাহুলের বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে। মেঘ কেটে গেছে, সন্ধে নামছে দ্রুত। দূরে অন্য পাহাড়ের মাথায় রূপলি থালার মতো চাঁদ ঝকঝক করছে। রাহুলের বুকের ভেতরটা খাঁ খাঁ করে ওঠে। সাবেরি, সাবেরি, তুমি কোথায়? আমি কিছু বুঝতে পারছি না। সাবেরি, সাবেরি, সাবেরি। রাহুলের গলার স্বর পাহাড়ে পাহাড়ে ছড়িয়ে পড়তে থাকে। খাদের নিচে ধাক্কা খেয়ে ফিরে আসতে থাকে, কিন্তু কোনো উত্তর আসে না।
পাগলের মতো ঘুরতে ঘুরতে রাহুল একবার একটা পাথরের উপর বসে পড়ে, আবার চিৎকার করে ওঠে, সাবেরি! সাবেরি, তুমি কোথায়? সাবেরি, আমি কিছু বুঝতে পারছি না। মিহি জ্যোৎস্নার আলোয় চারপাশ আবছা দেখা যাচ্ছে। রাহুল আবার চলতে শুরু করে। পথের পাশে একটা পাহাড়ি ছাগল মরে পড়ে আছে। এটা দেখে তো মনে হচ্ছে কোনো শিকারী জন্তু এটাকে মাংস খাওয়ার জন্য মেরে রেখেছে, কিন্তু খায়নি তো, না খেয়েই মেরে ফেলে রেখে গেছে। রাহুল শুনেছে এখানকার জঙ্গলে স্নো লেপার্ড, ভালুক, হিমালয়ান বন্য কুকুরের দেখা মেলে। খুব অল্প লোকেই তাদের দেখা পায়, কিন্তু যে জন্তুই হোক এভাবে শিকার ধরে ফেলে রেখে গেছে কেন? রাহুলের বুকের ভেতরটা একটা ভয় মেশানো যন্ত্রণায় মুচড়ে ওঠে। সাবেরি! সাবেরি, কোথায় তুমি? আমি আর কিছু বুঝতে পারছি না। হে ঈশ্বর, আমি কোথায়? সাবেরি! সাভেরির বাবা এখানেই হারিয়ে গিয়েছিলেন। কোন নিয়তি এখানে টেনে আনলো তাকে? হঠাৎ নিজেকে অপরাধী মনে হয় রাহুলের। কেন সে তাকে বাধা দিল না? একটা অল্প বয়সী ট্রেকিংয়ে অনভিজ্ঞ মেয়ের ডাকে কেন এভাবে অজানা পথে বেরিয়ে পড়ল সে? কিন্তু কিন্তু রাহুল এক মুহূর্ত থমকে দাঁড়ায়, ভাবে আসলে তার তো কিছু করার ছিল না। সাভেরির ডাক উপেক্ষা করার সাধ্য তো তার নেই। সে ডাকলে তাকে তো যেতেই হবে, তা সে পথ যতই অগম্য হোক না কেন। রাহুল এগিয়ে গিয়ে মৃত ছাগলটার ওপর ঝুঁকে পড়ল। গলা কামড়ে শিকার করা হয়েছে, কিন্তু এক ফোঁটা রক্তও পড়েনি তো। রাহুল অবাক হয়ে নিচের খাদের দিকে তাকায়। কিছু নেই সেখানে। অতল গভীর অন্ধকার থেকে যেন দীর্ঘশ্বাস ঠেলে উঠতে থাকে। মাথাটা দুলে ওঠে রাহুলের। হঠাৎ চাঁদের আলো জোরালো হয়ে ওঠে। ঝিম ধরা অবস্থায় নিচে তাকিয়ে থাকতে থাকতে রাহুল দেখে ধরতে পারে না। আমায় আমায় ধরো দেখি। এসো এসো এসো, ধরো। এটা কি হচ্ছে আমার সাথে ঈশ্বর? সাবেরি! পারে না, ধরতে পারে না। এক মধ্যবয়সী ভদ্রলোকের সঙ্গে ছোঁয়াছুঁই খেলছে একটা বাচ্চা মেয়ে। খাদের ধারের সরু পাকদণ্ডি বেয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়ে বেড়াচ্ছে। মেয়েটা হঠাৎ মুখ তুলে তাকায়, আর রাহুল দেখে সেটা সাভেরির মুখ। সে কি স্বপ্ন দেখছে, নাকি অন্য কোনো জগতে চলে এসেছে? রাহুল বুঝতে পারে না, শুধু টের পায় তার ঘাড়ের কাছটা ব্যথা ব্যথা করছে। রাহুলের চোখ অন্ধকার হয়ে শরীরটা ঝিমিয়ে পড়ে। এবার এখানে কেউ একজন পড়ে আছে। এই তো রাহুল। নিঃশ্বাস পড়ছে। এই অজ্ঞান হয়ে গেছেন মনে হচ্ছে। थैंक गॉड। राहुल साहब, ए राहुल साहब, राहुल? राहुल साहब, ए, ठीक राहुल? है साहब, क्या हुआ? ए राहुल, राहुल? क्या हुआ आपको साहब? साहब, राहुल साहब। টর্চের তীব্র আলোর ধাক্কায় ঘোর কাটিয়ে চারপাশে তাকিয়ে দেখল রাহুল। একজন গাইডকে নিয়ে সম্মুখ অর্য, শর্মী, সঙ্গে অন্য এক ট্রেকিং পার্টির লোকজন। হে রাহুল, রাহুল কোথায় হারিয়ে গেছিলি? আমরা খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম। আর আর সাভেরি কোথায়? কি রে রাহুল, বল না। খাদের দিকে আঙুল দেখালো রাহুল। ওইখানে
নিচে, আরে ওইখানে নিচে। মাই গড, পড়ে গেছে? কি বলছিস কি? তাহলে আর মনে হচ্ছে পাওয়া যাবে না। উই লস্ট হার ফর এভার। আরে না না না, আরে আরে ও পড়ে যায়নি, ওর বাবার সঙ্গে খেলছে। খাদের দিকে তাকিয়ে দেখল সবাই, সেখানে কোথাও কেউ নেই, শুধু অতল শূন্যতা আর অন্ধকার। হে ভগবান, কাকিমাকে কি করে মুখ দেখাবো এখন? হে ভগবান, উফ, কি হয়ে গেল এসব? শর্মী বারবার বলতে লাগলো, কাকিমাকে আমি কি করে মুখ দেখাবো? কি বলবো আমি এবার কাকিমাকে? তুই কি পাগল হয়ে গিয়েছিস? কিভাবে অচেনা রাস্তায় ওকে নিয়ে গেলি? কি হবে এখন? ভাবতে পারছিস কিছু? আসলে আসলে ও এমনভাবে বললো, আমি আচ্ছা দাঁড়া। তোরা চল এখন, এখানেই একটা কাঠের বাড়িতে আমরা ছিলাম, একবার ওখানে গিয়ে দেখবো। চল। কোথায়? ওই যে সামনে প্লেন জায়গাটায়। কোন জায়গাটায়? চল না। এখানে তো অনেক দূর পর্যন্ত কোথাও কোনো বসতি নেই। বোঝো, চারপাশে শুধু বন, পাহাড় আর খাদ। আরে তাই বলে কি বাড়ি থাকতে পারে না? দেখ, আমার কোনো ভুল হচ্ছে না। এইদিকে অনেক রডোডেনড্রন ফুলের গাছ, এই তো রাস্তায় একটা মরা ছাগল পড়েছিল। ছাগলটাকে কোনো একটা জন্তু শিকার করেছে, কিন্তু জানিস গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই। অদ্ভুত। সাব, ও বাড়ি আর পাওয়া যাবে না সাব। মানে? এখনই ফিরে চলেন, নইলে সবাই মারা পড়বো সাব। কেন বলছো বাহাদুর? সাব ফিরে চলেন, সাব চলেন। কেন বলছো? চলেন এখানে। আরে কেন বলছো সেটা বলবে তো। সবাই মিলে অনেক খুঁজেও কোনো কাঠের বাড়ি খুঁজে পেল না। পাওয়া গেল না পাহাড়ি ছাগলের লাশও। ফিরে এসে সাভেরির ব্যাগ সার্চ করে পাওয়া গেল ওর বাবার ছবি। কই দেখি। বেশ হ্যান্ডসাম দেখতে ছিল কিন্তু মানুষটাকে। হ্যাঁ, এখানেই কোথাও একটা, মানে হারিয়ে গিয়েছিলেন। আমাকে তো সাভেরি সেরকমই বলেছিল। এই দেখ, এটা দেখ, এটা রুট ম্যাপ। দেখি, এটা তো এই ইয়োকসামজোরিং ট্রেকিং রুটের ম্যাপ। ও, তার মানে সাভেরি ওর বাবাকে খুঁজতেই আমাদের সঙ্গে এসেছিল। অথচ আমি এর বিন্দু বিসর্গ জানতাম না। বাহ, এই রুট ম্যাপ, তার মানে কি কেউ কে পথ চিনিয়ে ওই ঘর থেকে নিয়ে গেছে? কে হতে পারে? সম্মুখ সেটা ওই রহস্যময় ভুতুড়ে বুড়িটাই বলতে পারত। বুড়ি না হয় চলাফেরা করতে পারে, কিন্তু তার বাড়িটা হাওয়া হয়ে গেল কি করে? অদ্ভুত লাগছে। শর্মী রাহুলের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকালো। তোর মাথা খারাপ না হয়ে গেলে, বা তুই ওই বুড়ির দলের না হয়ে থাকলে, তোরও বলতে পারা উচিত। মানে কি হলো? আরে কি হলো শর্মী, এভাবে তাকাচ্ছিস কেন? তোরা কি আমাকে সন্দেহ করছিস? লোকাল পুলিশ বলল তারা সব রকম চেষ্টা চালিয়ে যাবে, কিন্তু সাভেরির বন্ধুদের কাউকে তাদের মাঝে মধ্যে দরকার হতে পারে। রাহুলকে যে তারা সন্দেহের বাইরে রাখছেন না, সেটাও তারা স্পষ্ট করে দিলেন। শুধু বাহাদুর ফ্যাকাশে মুখে সবটা শুনে কাঁপতে লাগল। जियांगसे बाबू खून चूस लेता है, बहुत बुरा होगा साहब। आप लोग वापस लौट जाइए साहब। आप लोग वापस लौट जाइए। इकने থাকবেন না সাহেব। ট্রেকিং স্থগিত রেখে ইয়োকসাম ফিরে ওরা জিয়াংশি রহস্যের খোঁজ নিল। কথিত আছে
জিয়াংশি হল এক রকমের চাইনিজ ভ্যাম্পায়ার। এখানে সিকিমের পাহাড়ে কিছু কিছু জায়গায় স্থানীয় লোকজনরা ভীষণ ভয় পায়। তাদের বিশ্বাস সে নাকি শুধু রক্ত চুষেই নেয় না, নিজের বিষাক্ত কামড়ে মানুষকে ভ্যাম্পায়ারে পরিণত করতে পারে। রাহুল একদম মনমরা হয়ে পড়ল। কি ঘটেছিল তা আমি ছাড়া কেউ জানে না। ওই ঘটনার সব প্রমাণ নিপুণভাবে কেউ মুছে দিয়ে গেছে। আছে শুধু এই দুঃস্বপ্নটা। আজকাল চোখে ঘুম এলেই এই স্বপ্নটার কথা আমার কানে বাজে। আমাদের দুনিয়ায় স্বাগত বেটি, স্বাগত। রাহুলের আধো ঘুমের মধ্যে কথাটা বাজতে থাকে। কোন জগতে ডেকে নিয়ে যাওয়া হলো সাভেরিকে? ওই বৃদ্ধাই কি আসলে জিয়াংশি? আর ওই খাদের মধ্যে অতি মানবের মতো কিভাবে প্রায় উড়ে বেড়াচ্ছিল ওরা? সবই কি আমার চোখের ভুল? এসব কথা তো কেউ বিশ্বাস করবে না, কেউ না। কোনো মতে জোর করে চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ে রাহুল। কিন্তু চোখ বন্ধ করতেই সব লাল, ফুল লাল, জলের ঝর্ণা লাল, চাঁদের জ্যোৎস্না পর্যন্ত লাল। এগুলো কি হচ্ছে? আমার কাছে এসো রাহুল। সাভেরি, আই এম ওয়েটিং ফর ইউ। সাভেরি, এসো, সাভেরি, এসো, এসো। রাহুল আবার চমকে উঠে বসল। গলা তেষ্টায় শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। বিছানার পাশে জলের বোতলের দিকে হাত বাড়ায় সে। নিমেষে এক বোতল শেষ করে আরেক বোতল, কিন্তু তেষ্টা মিটছে না। যেন অন্য কিছুর পিপাসা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাকে। রাহুল নিজেকে শান্ত করতে স্নানে ঢুকল। গিজার অন করে ঈষদুষ্ণ জল ছেড়ে দিল নিজের খোলা শরীরে। মাথার ভিজে চুলগুলো খামচে ধরে মাথাটা ঝাঁকিয়ে নিল কয়েকবার। এটা কি? এখানটায় ব্যথা লাগছিল তখন। রাহুল ক্ষতটা ভালো করে দেখার জন্য লাফিয়ে আয়নার সামনে এগিয়ে এলো, কিন্তু আয়নায় তার কোনো প্রতিবিম্ব দেখতে পেল না। হঠাৎ কেন জানে না তার প্রচন্ড রাগ হলো। ভেঙে ফেললো আয়নাটাকে। তক্ষুনি প্রায় ভিজে গায়ে প্যান্ট আর টি শার্ট চাপিয়ে বাইরে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে শর্মী একা বসে আছে, বিষণ্ণ চেহারা। ইজি চেয়ারে হেলান দিয়ে বসে আছে। কি ব্যাপার, তুই একা? বাকিরা কোথায়? রাহুল শর্মীর কাছ ঘেঁষে দাঁড়াল। শর্মী হঠাৎ রাহুলকে দেখে একটু চমকে গেল। রাহুলকে আজ অসম্ভব আকর্ষণীয় দেখাচ্ছে। চোখের মণি দুটোয় একটা সবুজের আভা। সুঠাম চেহারাটা টি শার্টের ওপর ফুটে রয়েছে। কিরে বল, সবাই কোথায়? সবাই পুলিশ স্টেশনে গেছে ওদের খবর নিতে। পুলিশ স্টেশন? শর্মী চোখ ফেরাতে পারছিল না। ভেতরে কিছু অজানা ভয়ের আভাস পেয়ে চোখ নামিয়ে নিল। কাকিমাকে কি বলবো রাহুল? পুলিশ এতক্ষণে নিশ্চয়ই সাবেরির বাড়িতে ফোন করে দিয়েছে। কিন্তু কিন্তু কাকিমা আমাকে কেন ফোন করছেন না? উনি কি সব হারিয়ে? কিছু বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। কি করব বলতো? সাভেরিকে খুঁজবো না, মানে আমি ওকে খুঁজতে যাচ্ছি।
তুই যাবি আমার সঙ্গে? আয় না, দুজনে একসাথে খুঁজবো। একটা মোহময় রহস্যজনক স্বরে রাহুল জবাব দিল। আসলে আমার মনে হয় সাভেরি ওর বাবার খোঁজে গেছে। এখন আমি আর তুই যদি একসঙ্গে খুঁজি, তাহলে আমরা বাপ বেটিকে ঠিক খুঁজে বার করে নেব, তাই না শর্মি? আমরা কিন্তু কিভাবে? ওই ওই পাহাড় জঙ্গলের মধ্যে। শর্মি ঘাড় বেঁকিয়ে রাহুলের দিকে তাকাতেই একটা অজানা ভয়ে তার বুকটা ধড়ফড় করে উঠল। শর্মির বাঁকানো গ্রীবাটা অসামান্য সুন্দর মনে হচ্ছিল রাহুলের। সে আর সময় নষ্ট করল না, নিজের শুরু হয়ে আসা নতুন গজদাঁত দুটো নিমেষে বসিয়ে দিল শর্মির ঘাড়ে। কানে কানে বলল, খুব সহজে খুঁজে বার করে নেব শর্মি। পাহাড় জঙ্গল এসব আমাদের কাছে আর দুর্গম কোথায়? খুব সহজে খুঁজে বার করে নেব, আরামসে খুঁজে বার করে নেব শর্মি। চলে আয়, চলে আয় আমার সঙ্গে শর্মি। ঘুমের ঘোরে তলিয়ে যেতে যেতে শর্মি যেন দেখল রাহুল বারান্দা থেকে লাফিয়ে নিচে নামল। তারপর নেকড়ের গতিতে অদৃশ্য হয়ে গেল রডোডেন্ড্রন ফুলের জঙ্গলে। শুনলেন পাহাড়ি। প্রযোজনা শান্তনু চ্যাটার্জি। মূল কাহিনী দেবাশিস বন্দ্যোপাধ্যায়। নাট্যরূপ ও পরিচালনা সৌভিক সাহা। কথক দেবব্রত ব্যানার্জি। রাহুল সৌমিক মৈত্র। সাভেরি মৌলি ভৌমিক। শর্মী এবং বৃদ্ধার চরিত্রে অমৃতা রায়। সম্যক ও বাহাদুর সাগ্নিক বসু। গাইড ও অর্জুর চরিত্রে অচ্যুত সাহা, অরুণ অর্চুষ্মান ব্যানার্জি, অভিজিৎ সৌভিক সাহা। শব্দগ্রহণ সুরজিৎ গাঙ্গুলি। আবহ ও শব্দ নিয়ন্ত্রণ গোপাল দাস। পোস্টার ডিজাইন অলিপা। সূত্রধার অমৃতা রায় ও দেবব্রত ব্যানার্জি। নাট্যরূপে কোথাও কোথাও এআইএ সহায়তা নেওয়া হয়েছে। গল্পের কাহিনী এবং সমস্ত চরিত্র লেখকের কল্পনাপ্রসূত। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ও কাকতালীয়। এই অডিও পরিবেশনা শুধুমাত্র মনোরঞ্জনের জন্য। এর উদ্দেশ্য কোনোভাবেই কোনো জাতি, রাষ্ট্র, ব্যক্তি, জাত, কোনো বিশেষ পেশা বা ধর্মকে আঘাত করা নয়। অডিও রূপান্তরের প্রয়োজনে গল্পের ভাষায় সামান্য পরিবর্তন করা হয়েছে। মদ্যপান, ধূমপান, মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পে ভূত প্রেতের উল্লেখ থাকলেও তা আছে শুধুমাত্র শ্রোতাদের মনোরঞ্জনের উদ্দেশ্যে। কোনো রকম অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে গুরুত্ব দেওয়া আমাদের উদ্দেশ্য নয়। এমন আরও অনেক গল্প আছে আমাদের কাছে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন।